এরাই আবার জরুরি অবস্থার বিরুদ্ধে আমি দেখলাম জরুরি অবস্থা 1975 সালের বিরুদ্ধে তারা দিবস পালন করবে। এখন কি চলছে দেশটার মধ্যে? আর যেভাবে সংবিধানকে হত্যা করবে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার চেয়ারকে রক্ষা করতে হবে। এবং এই জরুরি অবস্থার পরেও প্রায় লাখো জনগণ, যারা পলিটিক্যাল লিডার, বড় বড় লিডার থেকে শুরু করে সংবাদপত্র, সংবাদ জগতের সঙ্গে যারা জড়িত, বড় বড় ইন্ডাস্ট্রি, বড় বড় বিজনেসম্যান, তাদেরকেও নির্বিচারে সেদিন জেলে ঢোকানো হয়েছে। কোনো বিচার ব্যবস্থা নেই। যিনি প্রত্যক্ষদর্শী উনি এখানে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন, এবং ইতিহাস যদি আমরা দেখি কোনো বিচার আচার নেই। এক জেল থেকে আরেক জেল, আরেক জেল থেকে আরেক জেল, এইভাবে সেই সময় তাদেরকে দুর্ব্যবহার করে তাদেরকে রাখা হয়েছিল। সংবাদপত্রের মাধ্যমে, সংবাদপত্রের যে তাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যাকে আমরা এই সংবাদ মাধ্যম বলি, এই সংবাদ মাধ্যমকেও সেই সময় তাদের ইলেকট্রিসিটি কার্ড কেটে দেওয়া হয়েছে, বহু সাংবাদিককে অ্যারেস্ট করে জেলে প্রেরণ করা হয়েছে, এবং সমস্ত কিছু বিদ্যালয়, কলেজ, সামাজিক প্রতিষ্ঠান, সেইগুলিতেও সেই জরুরি অবস্থার যে প্রতিফলন আমরা দেখতে পাই। এবং আমরা যদি মনে করি যে সেই জরুরি অবস্থা শুধু সেই সময় নয়, যে আমাদের যেটা আমি বলছিলাম যে চেয়ারকে দখল করে রাখার প্রয়াস, তার জন্য এই জরুরি অবস্থা, এটা শুধু সেই সময় নয়। আমরা যদি আরেকটু বিশ্লেষণ করি যে যুগের পর যুগ আমাদের ভারতবর্ষের স্বাধীনতা হয়েছে 75 বছর, একটা অধিকাংশ সময় একটা পরিবারতন্ত্র আমাদের এই দেশকে শাসন ক্ষমতায় ছিল। আর এই দেশকে শাসন ক্ষমতায় তাদের উদ্দেশ্যই ছিল এই দেশকে বিভাজন করা। আমরা যদি ইতিহাস দেখি, আমাদের এই ভারতবর্ষের স্বাধীনতার ভারতের পর এই ভারতকে জাতির ভিত্তিতে আমাদেরকে ভাগ করা হয়েছে, এবং ভাগ করার মূল কারণ হচ্ছে যে আমাদের চেয়ার লাগে, কে চেয়ারের অধিকারী হবে, কে ক্ষমতায় থাকবে। সেই অধিকারকে অর্জন করার জন্য যদি সংবিধানকেও সেখানে হত্যা করা হয় তাতে কোনো অসুবিধা নেই, জনগণকে হত্যা করা হয় তাতেও কোনো অসুবিধা নেই। আমরা তাই দেখলাম যে ভারতবর্ষকে জাতির ভিত্তিতে আমাদের এই ভারতবর্ষকে ভাগ করা হয়েছিল, এবং ভাগ করে সেই সময় শান্ত হয়নি, ক্ষান্ত হয়নি, আবারও দেশকে টুকরা টুকরা করার প্রয়াস সেই সময় আমরা দেখেছিলাম। এবং এই আগ্রাসন নীতি, আমরা পরম্পরা, পরিবারতন্ত্র, তার মধ্যে আমরা প্রতিফলিত আমরা দেখতে পাই। কাজেই এখন আমাদের কাছে প্রশ্ন, আপনাদের কাছে প্রশ্ন হয়তো যে আজকে আমরা কেন এই 50 বছর এই ব্ল্যাক ডে, কালো দিনটাকে আমরা উদযাপন করছি? কারণ আমাদের কাছে এই ইতিহাসটাকে বিকৃত করে রাখা হয়েছে। আমাদের যে ভারতীয়ত্ব বোধ, আমাদের যে ভারতের ইতিহাস, সেই ইতিহাসটাকে বিকৃত করে রাখা হয়েছে। এবং এই কালো দিনগুলিতে আমাদের নাগরিক জীবন, আমাদের যে মৌলিক চাহিদা, সেই চাহিদাগুলি কিভাবে খর্ব করা হয়েছে তা তুলে ধরার জন্যই আপনাদের কাছে আমরা আজকের এই দিনটাকে উদযাপন করছি, আপনাদেরকে এখানে ডাকা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী উনি এখানে রয়েছেন, কাজে উনি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবেন। আমাদের বিপ্লব, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান সাংসদ, উনিও আপনাদের সামনে তুলে ধরবেন। আমি আমার আলোচনা বেশি দীর্ঘায়িত করছি না, আমি শুধু এইটুকু আপনাদের কাছে আবেদন রাখবো যে আমাদের এই যে কালো দিনগুলি আমাদের আগামী যে প্রজন্ম, আগামী প্রজন্মের কাছে আমাদের তুলে ধরতে হবে বেশি করে। কারণ ভারতীয়ত্ব বোধ যদি জাগ্রত না হয়, আমাদের দেশ বিকশিত, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে কথাগুলি বলছেন যে আমরা বিকশিত ভারতের দিকে এগোচ্ছি, 2047-এ আমাদের ভারত, আমাদের বিশ্বের সমস্ত জায়গায় মানে বিকশিত ভারতের দিকে আমরা এগিয়ে যাব। অতুল প্রসাদের একটা গান মনে পড়ে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন হবে। আমরা যদি এই 11 বছরের ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে সময়কাল, ওনার যে কার্যপদ্ধতি আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে তার প্রতিফলন আমরা দেখতে পাবো।
যে সংবিধানকে বারবার হত্যা করা, সংবিধানকে নিয়ে চিনিমিনি খেলা, আর বর্তমানে যারা নেকি এই সংবিধান রক্ষার জন্য যারা মাঠে নেমে কান্নাকাটি করছে তাদের চেহারা তুলে ধরার জন্য আমরা আজকে ব্ল্যাক ডেটাকে আমরা উদযাপন করছি। বন্ধুগণ, আমরা যেরকম জাতির ভিত্তিতে দেশকে ভাগ করেছি, ঠিক সেরকম আমি যেটা বলছিলাম, দেশকে আবার টুকরা টুকরা করার প্রয়াস আমাদের এই ভারতবর্ষে হয়েছে। আমরা যদি ইতিহাস দেখি, কোন সময় মাওয়িস্ট, কোন সময় নকশালবাদী, কোন সময় সন্ত্রাসবাদীর নাম দিয়ে আমাদের এই ভারতবর্ষকে টুকরা টুকরা করার প্রয়াস করছে। আমরা সৌভাগ্যবান, এমন একজন দেশের জনসেনা আমরা পেয়েছি, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। এই দেশ সংবিধান এবং মানুষের মৌলিক চাহিদাগুলি পূরণের জন্য আমাদের সরকার বদ্ধপরিকর। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই সংকল্প নিয়ে কাজ করছেন। কাজেই আজকের এই সভা থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কাজেই এই যে মৌলিক চাহিদাগুলি এবং সংবিধানে যে বর্ণিত যে মানুষের অধিকার, সেই অধিকারকে রক্ষার দায়িত্ব আমাদের সরকার, আর আমাদের সরকার সেই দিশা নিয়ে, সেই লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে এগিয়ে যাচ্ছে। এটা কি তাহলে এটা কি সিপিএম কে নিষিদ্ধ দল যে কথা বলতে পারবে না, মিটিং করতে পারবে না, মিছিল করতে পারবে না? এই অরাজকতা কতদিন চলবে? এবং আমরা শাসক দলের কাছে বিশেষ করে জিজ্ঞাসা করতে চাই, এবং এখানকার সরকারের কাছে জিজ্ঞাসা করতে চাই, প্রকাশ্য বলে দিন যে এটা নিষিদ্ধ। এরাই আবার জরুরি অবস্থার বিরুদ্ধে আমি দেখলাম জরুরি অবস্থা 1975 সালের বিরুদ্ধে তারা দিবস পালন করবে। এখন কি চলছে দেশটার মধ্যে? আর এদের যে কি চলছে, এ তো জরুরি অবস্থা আমরা দেখেছি, জরুরি অবস্থার সময় আমরা ভুক্তভোগী। তো এর চেয়ে খারাপ অবস্থা এখন নিয়ে দাঁড় করিয়েছেন। রাজ্যের যে অবস্থা চলছে, অঘোষিত একটা জরুরি অবস্থা মতো সেখানে চলছে। এই পরিস্থিতিতে আমাদের বক্তব্য, সরকার এইটা বন্ধ করুক এবং তার দায়িত্ব পালন করুক, সাংবিধানিক দায়িত্ব পালন করুক। আমরা মানুষকে নিয়ে রাস্তায় আছি, রাস্তায় থাকবো। তারা অত্যাচার করব বা যাই করুক, রাস্তায় মানুষ নামবে, তার কারণ তার নিজের চাহিদা অনুযায়ী মানুষের যে উপর যে চলছে সেই অনুযায়ী মানুষ প্রতিবাদে সোচ্চার হওয়া, এটা ভারতবর্ষের নাগরিকের চারিত্রিক বৈশিষ্ট্য। বেশি দিন এটাকে সহ্য করে নেয় না, এটার বিরুদ্ধে ঘুরে দাঁড়ান। এবং এটাই আমরা বলবো, সরকার যাতে এগুলো এখনই বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। শাসক দল আতঙ্কিত এবং এরা এই কারণে কোনো কর্মসূচি করতে দেবে না। এই ধরনের অবস্থা জিরানিয়া এলাকায় এমনিতে কোনো কাজ করতে দেয় না। এখানকার কিছু সমস্যা নিয়ে তারা এসেছিল, আগরতলায় একটা বড় মিছিল করেছে, মানুষ বেরিয়ে এসছেন সাহস নিয়ে। এখানে গিয়ে তারা পরের দিন গিয়ে জিরানিয়াতে পার্টি দুইজন এলসি, একজন রানীবাজার এলসি সেক্রেটারি আর একজন জিরানিয়ার লোকাল সেক্রেটারি বাড়ি আক্রান্ত হয়েছে। তারপরে গিয়ে একজন সবচেয়ে এখানে জিরানিয়া পুরনো পার্টি লিডার মনোরঞ্জন দাস, তাকে মেরেছে, তার স্ত্রীকে মেরেছে, ছেলের বউকে মেরেছে, বাচ্চা নাতি নাতনি তারও রেহাই পায়নি। মারাত্মকভাবে বাড়িটা ভাঙচুর করে তাদেরকে আক্রান্ত। প্রতিটি ঘটনা থানার নাকের ডোগায়, একদম থানা থেকে 200 মিটার 250 মিটারের মধ্যে ঘটনা ঘটেছে। পুলিশ সেখানে নির্বিকার। দ্বিতীয় যেটা এখানে লক্ষ্য বিশালগড়ে যেটা বললেন আমাদের পার্টি সেক্রেটারি, আজকে আমরা এই বাড়িটাতে গিয়েছি, সাংবাদিকদের পর্যন্ত বিশালগড়ে বলছে দেখি, আমাদের কাছে খবর সত্য মিথ্যা বলতে পারবো না, যে এখানে যা ঘটে ছাপতে পারবে না। বিশালগড়ে কি চলছে এ কে না জানে, একটা অরাজকতা চলছে। এই পরিস্থিতির মধ্যে আজকে বাড়িটাতে গিয়ে আমরা স্তম্ভিত। মানে এ তো রাজনৈতিক দিনে দুপুরে ডাকাতি। একদম গিয়ে সেখানে ঢুকলেন বাড়িটাতে, প্রথম কয়েক রাউন্ড গুলি করেছেন উপরে, তাদের বক্তব্য, এবং সেই অনুযায়ী বাড়ির লোকরা স্টেটমেন্ট দিলেন বেলা 3টার সময়। ঢুকে বাড়িটা কোনো কিছু রাখেনি, তারপর গাড়ি ভর্তি করে সমস্ত জিনিস তুলে নিয়ে এসছেন, স্বর্ণালঙ্কার থেকে শুরু করে সমস্ত জিনিস যা প্রয়োজনীয় সামগ্রী তুলে নিয়ে এসছেন, জুতা পর্যন্ত। এবং এই বাড়ির শিক্ষিকা মহিলা যাদেরকে পড়িয়েছেন তিনি, এই মহিলা বাধা দিতে গিয়ে উনি আক্রান্ত হয়েছেন, ওনাকেও শারীরিকভাবে সেখানে নির্যাতন করা হয়েছে। এবং এই পরিস্থিতি এগুলো পুলিশ জানেন, পুলিশকে জানানো হচ্ছে, কোনো ব্যবস্থা নিলেন না। এবং এটা বাড়িটাতে না গেলে যে কি চলছে রাজ্যটা বোঝার কোনো সুবিধা নেই। আজকে গিয়ে আমরা স্তম্ভিত, কি করে দিন দুপুরে প্রকাশ্য, এবং দুই দিক থেকে প্রথম কি করেছে, রাস্তাটা আপনারা জানেন বিশালগড় এসডিএম অফিসের সঙ্গে দিয়ে একটা রাস্তা বক্সনগর দিয়ে গেছে, একদম রাস্তার সঙ্গে বাড়ি। প্রথম দুই দিকে 2টি গাড়ি দিয়ে রাস্তাটা ব্লক করে দিয়েছেন যাতে কেউ না আসতে পারে। তারপর কয়েক রাউন্ড ফায়ার করে বাড়িটাতে ঢুকলেন,
ঢুকে তারপরে গিয়ে এই কাজটা করলেন। বাড়ির লোকরা সেই স্টেটমেন্ট আমাদের কাছে দিলেন, তারা সেই বক্তব্য জানালেন, পুলিশও জানে এই ঘটনা, এটা চলছে। সেকেন্ড যেটা আরও মারাত্মক, যেটা যে বিদ্যাসাগর যেটা বললেন আমাদের পার্টি সেক্রেটারি, এ অটো ড্রাইভার এবং অটো স্টেট কমিটি মেম্বার, জগন্নগর লোকাল কমিটির মেম্বার বাদল দাস, রতন দাস ওর বাড়ি হলো বিদ্যাসাগর। এবং বাড়িতে কেন এখানে নারী সমিতির একটা মিটিং হয়েছিল, এবং এই মিটিংয়ের জায়গা কেন দিলেন, বাড়িতে গিয়ে সেখানে পিটালেন, পুলিশ গেলেন, সেখানে গিয়ে ইনজুর্ড মহিলা 3 জনকে তুলে এনে জীবিতে পুলিশই চিকিৎসা করেছেন। আর অদ্ভুত ঘটনা, সেই বাড়ির একজনকেই এনে থানায় আটকে রাখলেন। কালকে রাত্রে সম্ভবত তাকে ছেড়েছে, রাত্র 11টার সময় তাকে ছেড়েছে, পাক্কা আটকে রাখলেন তাকে। এবং কোনো আসামি এখানেও গ্রেপ্তার নেই, এবং 2 জন হাসপাতালে ভর্তি ছিলেন মহিলা। তারপরে গিয়ে দেখা গেল যেটা অলঙ্গনগর, নরসিংগড়ের সঙ্গে অলঙ্গনগর, এখানে খ্যাত মজুরের একটা সম্মেলন ছিল। বাড়িতে কেন জায়গায় দিলেন, সেখানে গিয়ে দেখা যায় ওর মালিকের নাম হলো গিয়ে বাদল দাস, এবং এও কিন্তু অটো ড্রাইভার। এবং এই বাড়িটাতে গিয়ে সেখানে ভাঙচুর করলেন এবং জিনিসপত্র তছনছ করলেন, এই ঘটনা। তাহলে দেখা যায়, এবং এরপর টাকার চোরা ঘটনা তো আজকে শুনলেন। তো এটা কি, তাহলে এটা কি সিপিএমকে নিষিদ্ধ দল, যে কথা বলতে পারবে না, মিটিং করতে পারবে না, মিছিল করতে পারবে না? এই অরাজকতা কতদিন চলবে? এবং আমরা শাসক দলের কাছে বিশেষ করে জিজ্ঞাসা করতে চাই, এবং এখানকার সরকারের কাছে জিজ্ঞাসা করতে চাই, প্রকাশ্য বলে দিন যে এটা নিষিদ্ধ। এরাই আবার জরুরি অবস্থার বিরুদ্ধে, আমি দেখলাম জরুরি অবস্থা 1975 সালের বিরুদ্ধে তারা দিবস পালন করবে। এখন কি চলছে দেশটার মধ্যে, আর এই রাজ্যে কি চলছে?